নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম শ্রেষ্ঠ উপহার। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী সুভাষ সমাজদার। সে এসেছিল ঠিক যখন নাট্যনিকেতন ক্লাবের সম্মুখে সিনেমা হলের ৮০০ হর্স পাওয়ারের ডায়নামোর একটানা ভটভট শব্দটা বাতাসে তরঙ্গ তুলে ছড়িয়ে পড়েছিল টাউন ক্লাব মাঠ ছাড়িয়ে মড়াকাটা ঘরের দিকে। যখন স্টেজ ডাইরেক্টর মনিদা টেবিল চাপড়ে গর্বিত দুটো জলজলের চোখে ক্লাবের সদস্যদের দিকে তাকিয়ে বলছিল, এই জেলায় আমরাই প্রথম মেয়েদের নিয়ে থিয়েটার করছি হে, আমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। ঠিক তখন রিহার্সাল ঘরের বাইরে তার রিনরিনে গলার স্বর ভেসে উঠল, ভেতরে আসতে পারি? নিশ্চয় নিশ্চয়। উচ্ছ্বসিত আগ্রহ ভরা সমবেত গলার স্বরে গম গম করে উঠল ঘরটা। কয়েকজন অভিনেত্রী চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। হ্যাঁ, দেওয়া হয়েছিল। বিড়িতে শেষ সুখটান দিয়ে ভ্রু দুটো নাচিয়ে বলল কমিক প্লেয়ার ন্যাপারায়। তাহা আপনি? খুক খুক করে চাপা হাসির একটা ঢেউ পড়ে গেল নাট্যনিকেতনের সভ্যদের আড্ডায়। কালিন্দির চরে রাত্রে কোনো পেতনি টেতনির চরিত্র আছে কিনা দেখো না মনিদা। ফিস ফিস গলায় টিপ্পনি কাটল প্রম্পটার ফটা সেন। পেতনি কথাটা যেন তীরের মতো বিঁধে গেল কৃষ্ণার বুকের পাঁজরে। তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে রুমাল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বলল, কালিন্দিতে তো সাঁওতাল মেয়ে অনেক লাগবে, তারই একটা পার্ট যদি দেন। সাঁওতাল মেয়ে? আবার সাড়া পড়ল হাসির। আটকে পড়া জলের স্রোত যেন হঠাৎ ছাড়া পেল। সাঁওতাল মেয়েদের মতো স্বাস্থ্যের লাবণ্য তো আপনার নেই। একটু থেমে গলায় সহানুভূতির সুর ঢেলে দিয়ে ম্যানেজার নীরেন রায় বলল, হা হা, আমরা খুবই দুঃখিত। আচ্ছা, আপনি নাচ জানেন? প্রথম দৃশ্যে একটা নাচের। না, মাথা ঝাঁকিয়ে মৃদু গলায় বলল কৃষ্ণা, নাচ আমি জানি না। পেন্টার ভবেশ দাস বিস্মিত স্থির দৃষ্টিতে তাকিয়েছিল কৃষ্ণার দিকে। আশ্চর্য, মেয়ে ছেলে কখনো এত কুৎসিত দেখতে হয়? কৃষকরণ মুখখানার কোথাও নেই এতটুকু ছিটে ফোঁটা রূপের আভাস। সরু লিকলিকে বেতের মতো রোগা হাড় চিড়চিড়ে দেহটা পেঁচিয়ে পড়েছে জীর্ণ ময়লা সাদা শাড়ি। ঘাড়ে ঝুলছে খদ্দরের ব্যাগ, নিকষ কালো গায়ের রং, দুটো বড় বড় চোখে ম্লান স্তিমিত দৃষ্টি। মানদা ঝিয়ের পাটটা দিয়ে দিন না নীরেন্দা, বলল ভবেশ। ছোকরা সভ্যরা উল্লাসে একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানদার পাঠ উনি পারবেন। মেয়ে ছেলে সাহস করে যখন অ্যাপ্রোচ করেছে তাকে ফিরিয়ে দেওয়া ঠিক না। কাল আসবেন রিহার্সালের সময়, মনিতা বলল। জমিদার গিন্নির ঝিয়ের ভূমিকা কিন্তু পারবেন তো? নিশ্চয় পারব, দৃঢ় গলায় বলল কৃষ্ণা। কিন্তু পারিশ্রমিক কত দেবেন? রেমিউনারেশন? সাহেবের ভূমিকায় দক্ষ শিল্পী নরেন ভট্টাচার্য দাঁতের ঠোঁট চেপে ধরে বলল, সে আপনার মেরিট অনুযায়ী পাবেন, কিছু পাবেন ডেফিনেট। আচ্ছা, নমস্কার। কৃষ্ণার দুটো চোখে স্মিত হাসির আভা ফুটে উঠল। তালিমারা স্যান্ডেলে মৃদু শব্দ তুলে সে নাট্যনিকেতন ক্লাবঘর থেকে বেরিয়ে গেল। কেরে মেয়েটা, চিনিস নাকি? এই না পা, বলল নীরেন রায়। তুই তো শহরের গেজেট, তা আবার চিনি না। তাচ্ছিল্যের ভঙ্গিতে ঠোঁট উল্টে বলল ন্যাপা, ঢাকা কলোনির হরিশ চৌধুরীর মেয়ে। বড় গরিবের মেয়ে বলে মনে হচ্ছে, বলল মনিদা। হ্যাঁ, কৃষ্ণা নিউ মার্কেটে ধীরেন খলিফার দোকানে সেলাইয়ের কাজ করে, ন্যাপা বলল। মেয়েদের সাপ্তাহিক মেলা মণিমালায় মাটির পুতুল বিক্রি করে কিছু বাড়তি রোজগার করে। কেন, ওর আর কেউ নেই? কৌতূহল প্রকাশ করে নাট্যনিকেতনের সভ্যরা। থাকবে না কেন, বলল ন্যাপা। ছোট একটা ভাই আর বুড়ো বাবা আছে,
ওর বাবা তো দিনরাত তাদের চৌধুরী বংশের অতীত মহিমার কথা বলে আর ভরিখানেক আফিং খেয়ে বারান্দায় বসে ঝিমোয়। তাহলে ওই মেয়েটাই সংসার চালায়? সমবেদনায় বাষ্পাচ্ছন্ন হয়ে ওঠে ছোকরা সভ্যদের গলার স্বর। হ্যাঁ, শুধু তাই নয়, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ন্যাপা বলে, বাইরে চাকরি করলে চৌধুরী ফ্যামিলির প্রেস্টিজ নষ্ট হয় বলে বুড়ো মেয়েটাকে বকাবকিও করে। বুড়োটা তো আচ্ছা পাজি। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কাত হয়ে দাঁড়িয়ে বলল নরেন ভট্টাচার্য, হি শুড বি হ্যাংড। রাত্রি নেমেছে বিপুল ব্যাপ্ত খাদিমপুরের মাঠের বুক জুড়ে। ঘন অন্ধকারে অবলুপ্ত ঢাকা, বরিশাল, পাবনা কলোনির বাড়িগুলোর আলো আগুনের ফুলের মতো ফুটে আছে। সাহেব কাছারির পাশে শালবনের গায়ে অন্ধকারে হারিয়ে যাওয়া সরু মোটা পথ ধরে হেঁটে চলেছে কৃষ্ণা। কালিন্দির চরে পেতনি। এখনো তার কানে বাজছে সেই মর্মান্তিক রূঢ় কথাটা। বুকের ভেতরে দৈত্যের মতো মাথা তুলে দাঁড়ালো সেই ভয়াবহ বাসনাটা। কি হবে, কি লাভ এই কদর্য কুরূপ নিয়ে সকলের ঘৃণা করিয়ে বেঁচে থেকে? কত নিস্তব্ধ দুপুরে, কত ঘুম না আসা রাতে নির্জন ঘরের অন্ধকারকে শিউরে দিয়ে কেঁদে সে মরতে চেয়েছে, কিন্তু কিন্তু পারেনি। একমাত্র ছোট ভাই মন্টুর স্নিগ্ধ কমনীয়তা মাখা করুণ মুখখানার দিকে তাকালেই তার মনের ভেতরে একটা বাসনা বলিষ্ঠ স্তম্ভের মতো উঁচু হয়ে দাঁড়ায়। ওর জন্যই তাকে বাঁচতে হবে। 10 বছর আগে মা তার মৃত্যুর সময় ওকে তারই হাতে দিয়ে সজল চোখে বলেছিলেন, তুই থাকলি দেখিস মন্টুর যেন কোনো কষ্ট না হয়। তারপরে অনেক দিন কেটেছে, দেশ ভাগ হয়েছে। যশোরের কালীগঙ্গা নদীর ধারে ছবির মতো গ্রাম বোয়ালিয়া ছেড়ে তারা এখানে এসেছে। অনেক কষ্টে রিফিউজি লোন নিয়ে ঢাকা কলোনিতে চালাঘর একটা তৈরি করে বাস করছে। চিরকাল হিংস্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আঘাতের পর আঘাতে তার বাবার জীবন যেন আশ্চর্য শূন্যতায় আচ্ছন্ন হয়ে গেছে। লুপ্ত হয়ে গেছে বিবেকবোধ। তা না হলে মেয়ের উপার্জনের টাকা হাসি মুখে হাত পেতে নিয়ে তারই স্বাধীন স্বাবলম্বী জীবনযাত্রাকে সন্দেহকুটিল দৃষ্টিতে দেখতে পারে কোন বাবা? কৃষ্ণার চোখে অশ্রুর বন্যা নামে। হঠাৎ তার উত্তেজিত বিক্ষুব্ধ অশান্ত মনের ভেতরে ভেসে ওঠে সিনেমা হলের শিক্ষানবিশী অপারেটর সমরের শিশুর মতো সরল মুখখানা। ঢাকা কলোনিতে তাদের পাশের বাড়ির সমরের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে তার কেন যেন মনে হয় জীবনটা একেবারে নিরর্থক অবয়বহীন অন্ধকার নয়। সমর তাকে ভালোবাসে। কপাল হে, সব কপাল। কে জানতো বলো তো? মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, পদ্মার ধারে সেই সব সুন্দর দেশ ছেড়ে এই শাল সেগুন আর শেওড়ার ঝোপে ভরা মাঠে শেয়াল সজারুর সঙ্গে বাস করতে হবে। ঢাকা কলোনির মাতব্বর তিলক সান্যালের মর্মান্তিক খেদোক্তিতে সকলেই মাথা ঝাঁকিয়ে সায় দেয়। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস ঘরের বারান্দায় কলোনির প্রবীণদের আড্ডার সকলেই কে কতটা জমি দালান কোঠা ফেলে এসেছে সেই দুঃখ স্মৃতির রোমন্থন চলে। হুঁকোয় একটা জোর টান দিল সান্যাল মশাই। টিকের আগুনে তার রেখা জটিল শুকনো মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ সম্মুখে দিকবিস্তীর্ণ মাঠের গায়ে অন্ধকারে তার চোখ দুটো আটকে গেল। চাপা ফিসফিস গলায় বলল, আরে আরে, দেখছো যশোরে কায়েত ওই হরিশের ঢ্যাঙা মেয়েটা এই রাত্রে একা বাড়ি ফিরছে। হরিশ তো মেয়ের পয়সায় দিব্যি আফিং খেয়ে ঢুলছে। বরিশাল কলোনির হরেন মুখুজ্জে বলল, মেয়ে কোথায় কেমন করে উপার্জন করছে সে খোঁজ কে করে? ডাঙ্গির রাস্তার কালভাটের ওপরে শৈলেন ভট্টাচার্যের ছেলে সমরের সঙ্গে বসে ওকে বহুদিন আলাপ করতে দেখেছি, বলল পাবনা কলোনির নিতাই ভট্টাচার্য। কি? ধক করে জ্বলে উঠল তিলক সান্যালের চোখ দুটো। কণ্ঠস্বরে উগ্র ঘৃণা ঢেলে দিয়ে বলল, দেখবে ওই কায়েতের মেয়ে ভট্টাচার্য বামুনের ঘরের বউ হবে। দেশ পিঠে মাটি সব সব গেছে, মান সম্মানও আর থাকবে না। মুড়ি মিছরির এক দর হয়ে যাবে। অন্ধকারে একটা ছায়া মূর্তির মতো নিঃশব্দে কৃষ্ণা তাদের বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। বারান্দার কোণ থেকে
হরিশের বাজখাঁই গলার আওয়াজ ভেসে উঠল। আমার আফিম নিয়ে এসেছিস? না বাবা, আফিং রেশন হয়েছে। ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে কার্ড করতে হবে, তবে দেবে আফিং। কি? ডাক্তারের সার্টিফিকেট দিতে হবে? হরিশের চোখ দুটো সাপের জিভের মতো চিকচিক করে উঠল। আবার চিৎকার করে বলল, যত সব বানানো কথা! নিশ্চয়ই তুই দোকানে যাসনি? সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সেলাইয়ের দোকান থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলি বল শিগগির। কেন তোর ফিরতে এত রাত হয়? তুই আমার মুখে, বংশের মুখে। আসতে বলো বাবা। ঘাড়ে ঝুলনো ব্যাগটা নামিয়ে রেখে শান্ত অবিচল গলায় কৃষ্ণা বলল, ঘরে বসিয়ে খাওয়ানোর মতো অবস্থা তোমার নয়, তাই আমাকে বাইরে যেতে হয়। কে? আমার মুখের ওপর কথা? রাগে দুঃখে অপমানে ক্ষিপ্ত হয়ে গলা চিরে চিৎকার করে উঠল হরিশ। তোমার কীর্তিকলাপ জানতে কারো বাকি নেই কলোনির। ওসব করতে হয়তো অন্য রাস্তা দেখো। তুমি কি ভেবেছ আমি জানি না সমরের সঙ্গে? বাবা! অব্যক্ত একটা যন্ত্রণায় কোকিয়ে উঠল কৃষ্ণা। তার কোলের উপর ঝাঁপিয়ে পড়ে 12 বছরের ভাই মন্টু বলল, তোর পায়ে পড়ি, চুপ কর দিদি, তুই কাল থেকে সকাল সকাল ফিরিস। পরম স্নেহে মন্টুকে জড়িয়ে ধরে আচমকা ফুঁপিয়ে কেঁদে উঠল কৃষ্ণা। কয়েকদিন পর চাঁদের রূপালি আলোর বন্যায় ভেসে যাচ্ছে ডাঙ্গির ধু ধু নিঃসীম প্রান্তর। রাস্তার দুধারে শালগাছের পাতায় পাতায় জোছনার ঝালর জরির পাড়ের মতো ঝকমক করছে। ঢাকা বরিশাল কলোনির জাগৃতি ক্লাবঘর থেকে ভেসে আসছে ঘুঙুরের শব্দের সঙ্গে মিঠে গলার জলদ গানের সুর। বর্ষামঙ্গল উৎসবের মহড়া চলেছে সেখানে। এদেশে ওরা এসেছে সর্বস্ব বিসর্জন দিয়ে, কিন্তু নিয়ে এসেছে প্রচণ্ড প্রাণশক্তি। রাস্তার 4 নম্বর কালভার্টের ওপর বসে সমর আকুল আগ্রহ ভরা চোখে তাকিয়ে আছে ঢাকা কলোনির দিকে। কিছুক্ষণ পর কৃষ্ণা এলো। কেন ডেকেছিলে বলো তো কৃষ্ণা? বলছি বলেই কৃষ্ণা ভাঙা ভাঙা জ্যোৎস্নায় তরঙ্গায়িত সমুদ্রের মতো সেই বিশাল প্রান্তরের দিকে চোখ দুটো ছড়িয়ে দিল। মৃদু নরম গলায় সমর বলল, তোমাকে একটা কথা বলবো কৃষ্ণা। আমি রিহার্সাল ঘরের বাইরে দাঁড়িয়ে দেখেছি থিয়েটারের কর্তারা তোমাকে বড় নেগলেক্ট করে। এটা আমার অসহ্য লাগে। কি করব সমর? টাকার চেয়ে বড় দরকার। এই বছরে মন্টুটাকে স্কুলে ভর্তি করতেই হবে। তাই বলে তোমার প্রেস্টিজ নষ্ট করবে? তোমাকে ওরা যাতা বলবে? প্রেস্টিজ? আত্মসম্মান, মর্যাদাবোধ সব কিছুই আমরা পদ্মার ওপারে রেখে এসেছি সমর। যত কষ্টই হোক খেয়ে পড়ে বাঁচতে তো হবে। কৃষ্ণার দৃঢ় গলার কঠিন শপথের কথাগুলো উদ্যত চাবুকের মতো এসে পড়ল সমরের মুখে। সে কয়েক মুহূর্ত স্থাণুর মতো বসে রইল কালভার্টের ওপরে। কৃষ্ণার বুক উজাড় করা একটা দীর্ঘশ্বাস রাত্রির শাঁ শাঁ করা বাতাসে মিশে গেল। হঠাৎ দাঁতে দাঁত চেপে ধরে সমর বলল, আমার অপারেটরি অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ডটা কবে যে শেষ হবে, কবে যে মাইনে দেবে কিছুই বুঝছি না। কেন? মাইনে পেলে কি হবে? কি হবে? মাইনে পেলে আমাদের এই দৈন্যদশাটা ঘুচে যেত। সেলাইয়ের কাজ করে পুতুল বিক্রি করে তুমি যা পাও তার সঙ্গে আমার উপার্জন দিয়ে একটা সংসার বেশ চলে যেত। সংসার কথাটা যেন কৃষ্ণার কানে অদৃশ্য সেতারের সুরের মতো বেজে উঠল। দূর সমুদ্রের ঢেউয়ের মতো প্রচণ্ড একটা আবেগ গুরু গুরু ধ্বনি তুলল তার বুকের ভেতরে। কিন্তু শীতল গলায় বলল, যাক ওসব কথা, যে জন্য তোমাকে আসতে বলেছিলাম। তোমার সিনেমা হলের মালিক হাড় কিপটে। তোমাকে হয়তো বিনে মাইনে আপখোরাকিতে খাটিয়েই মারবে, কোনোদিনই হয়তো মাইনে দেবে না। কে? তীক্ষ্ণ তীব্র গলায় বলল সমর। 8 মাস অ্যাপ্রেন্টিস খাটিয়ে মাইনে দেবে না? চালাকি পেয়েছে নাকি? লেবার ট্রাইব্যুনালে নালিশ করে দেব না? হাত দুটো পেছনে নিয়ে উত্তেজিত পায়ে পায়চারি করতে লাগলো সমর। কৃষ্ণা বলে, আমি বলি কি, তুমি চায়ের একটা দোকান টোকান করো। চায়ের দোকান? ক্যাপিটাল কোথায়? আমি দেব। আমার এই দুটো বেলা বিক্রি করলে খুব কম করে 40 টাকা। তুমি কি পাগল হয়েছ কৃষ্ণা? সস্নেহে কৃষ্ণার সবুজ শিরার নকশাকাটা শীর্ণ হাত দুটো ধরে সে বলে, ওই সোনাটুকু তোমার কত কাজে লাগবে। আর বিজনেসের ব্যাপারে বলা তো যায় না। ব্যথা হত গলায় কৃষ্ণা বলে,
যদি ওই বিনা মাইনের অপারেটরি নিয়ে পড়ে থাকো তাহলে কিছুই হবে না। না দিতে পারবে বোনের বিয়ে, আর না হবে। কথাটা সে শেষ করতে পারে না। চোখ দুটো জ্বালা করে, ঠোঁট চেপে ধরে, জল দেখা যায় চোখের কোণে কোণে। চারিদিকে অবিচ্ছিন্ন গাঢ় নিস্তব্ধতা। কোনো ঘাতকের বিশাল কালো মুখের মতো একখণ্ড কালো মেঘের আড়ালে হারিয়ে গেছে চাঁদ। আবছা অন্ধকারে বিষণ্ণ বাতাস হু হু করে। শব্দ করে দেশলাই জ্বালিয়ে বিড়ি ধরায় সমর। বিড়ির ফুলকির আগুনে দেখা যায় তারও চোখে ব্যথার ছায়া। তবু বলে, পড়নি কৃষ্ণা সেই ওল্ড অর্ডার চেঞ্জড? একটু থেমে আবার বলে, অপারেটরি টেকনিক্যাল লাইন, মেশিনের কাজ জানলে ভাত মারে কে? হবে হবে, সব হবে। হবে? উৎসুক স্বপ্নাচ্ছন্ন চোখে তার দিকে তাকায় কৃষ্ণা। 22শে আষাঢ় তারিখে বিপুল সমারোহে কালিন্দী অভিনীত হয়ে গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট, একেবারে যাকে বলে আনপ্যারালেলড। অভিনয়ের পর গ্রিন রুমে উচ্ছ্বসিত হয়ে মনিদা বলল, আশ্চর্য অভিনয় করেছে কৃষ্ণা। ম্যানেজার নীরেন রায় সিগারেটটা দাঁতে চেপে ধরে দুটো করকরে 10 টাকার নোট কৃষ্ণার হাতে দিয়ে বলল, এরপরে তোমাকে ভালো চান্স দেব। চমৎকার ন্যাক তোমার। পারিশ্রমিক হয়তো কম হয়ে গেল। না না, কৃতজ্ঞতা গাঢ় গলায় বলল কৃষ্ণা, এই 20 টাকাতেই আপনি যে কত উপকার করলেন তা বুঝতে পারবেন না। দুপুরের ঝাঁ ঝাঁ রোদে জ্বলে যাচ্ছে শহরের কালো চকচকে পিচ ঢালা বড় রাস্তাটা। সেই রোদ মাথায় করে ক্লান্ত পায়ে কৃষ্ণা দোকান থেকে বাড়ি ফিরছে। কিছুক্ষণ পরে সাহেব কাছারির শালবাগানের ভেতরে সেই সরু মেঠো পথে পড়তেই তাকে থামতে হলো। নির্জন নিস্তব্ধ রাস্তায় অসময়ে সমরের ছেঁড়া টায়ারের স্যান্ডেলের শব্দ বেজে উঠল। এ কি তুমি, এমন অসময়? উৎকণ্ঠায় দুলে ওঠে কৃষ্ণার বুক। কৃষ্ণা! কাতর গলায় সমর বলে, সিনেমা হলের মালিক আমাকে জবাব দিয়েছে। জবাব? কৃষ্ণার মনে হলো তার শরীরটা যেন টলছে। তবে নিউ মার্কেটের গণেশ স্যাকরার দোকানে খবর পেলাম, তাঁবু খাটানো একটা সিনেমা চালাবে পশ্চিম দিনাজপুরের মেলায় কোন এক বাস্তুত্যাগী ভদ্রলোক। দেখা করেছ তার সঙ্গে? হ্যাঁ, তিনি বললেন চাকরি নিতে হলে কালকেই যেতে হবে ত্রিকুলে রাখি পূর্ণিমার মেলায়। আরে, তাহলে তো তোমার চাকরি হয়েই গেছে। আনন্দে উচ্ছ্বসিত হয়ে খিলখিল করে হেসে উঠল কৃষ্ণা। ঈষৎ হাওয়ায় নেচে উঠল শালগাছের ঘন সবুজ পাতাগুলো। কত মাইনে দেবে? না এখনকার সিনেমা মালিকের মতো অ্যাপ্রেন্টিস বলে খাটিয়ে বিদায় করে দেবে? না, বলেছে আপাতত 40 টাকা, তারপর বাড়িয়ে দেবে আমার যোগ্যতা আর ব্যবসার অবস্থা অনুযায়ী। কিন্তু বাড়ি ঘর মা বোন ছেড়ে যায় কি করে কৃষ্ণা? তুমি আশ্চর্য লোক তো। অসহ্য বিরক্তিতে ফেটে পড়ে কৃষ্ণা বলল, এই বাজারে 40 টাকার একটা চাকরি পেয়ে ভাবছো বাড়ি ঘরের কথা? বাড়িতে যে দেখো আর কেউ নেই। আমি দেখাশুনো করব। তুমি মাঝে মাঝে যা পারবে পাঠাবে। তোমার বোন মঞ্জুও বেশ বুদ্ধিমতী মেয়ে, আমরা বেশ চালিয়ে নেব। তুমি আজই যাও। যাব? তুমি বলছো? বেদনার ছায়া নামে সমরের মুখে। বিচিত্র অপলক চোখে তাকিয়ে থাকে কৃষ্ণার ঋজু কঠিন পুরুষালী চেহারাটার দিকে। কি দেখছো তুমি অমন করে? তার বুকের কাছে ঘন হয়ে দাঁড়িয়ে কৃষ্ণা বলে, আমাকে দূরে সরিয়ে দিতে তোমার এতটুকু কষ্ট হচ্ছে না? কোমল বিষণ্ণ গলায় সমর বলে, সত্যি কি আশ্চর্য তুমি। তোমাকে বেশি করে কাছে পাবো বলেই তো তোমাকে দূরে পাঠাচ্ছি। স্মিত হাসির আভা ফুটল কৃষ্ণার স্বপ্নাতুর দুটো চোখে। তার সেই মোহমাখা চোখের বিচিত্র চাউনি দেখে সমরের বুকের রক্তে আনন্দের কলধ্বনি বেজে উঠল। এই নাও, থিয়েটার করে যে 20 টাকা পেয়েছি তাই দিয়ে মন্টুকে স্কুলে ভর্তি করেছি, আর তোমার জন্য একটা লং ক্লথের শার্ট তৈরি করেছি। ঘাড়ে ঝুলানো ব্যাগ থেকে একটা খবরের কাগজ মোড়া প্যাকেট বের করে কৃষ্ণা সমরকে দিল। তুমি কত করছো কৃষ্ণা আমার জন্যে। ফাটা ফাটা বেগুনি ঠোঁট দুটো কেঁপে উঠে গলাটা বন্ধ হয়ে গেল সমরের। চোখের কোণে জল এসে পড়ল। অদ্ভুত গভীর একটা আবেগ টলমল করে উঠল কৃষ্ণার বুকের ভেতরে। কোনো কথা বলল না, কিন্তু মন বলল, তুমি তো জানো না, এত আছে যে সব দিয়েও আমার প্রাণ ভরবে না। দুজনে নিঃশব্দে কলনের দিকে চলেছে। রাস্তার দুধারে সারি সারি টগর গাছে খই ফোটার মতো ফুটেছে অজস্র টগর ফুল।
বাতাসে মাথা দোলাচ্ছে থোকা থোকা লাল দোপাটি। কৃষ্ণার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে সমর বলল, কালকেই তাহলে রওনা হব মোটরে। কিন্তু ও টাকা? কৃষ্ণা বলল, বিকেলে আমার কাছ থেকে 5টা টাকা নিও। ঘন হয়ে রাত্রি নেমেছে ত্রিকুলে রাখি পূর্ণিমার মেলার মাঠে। গৌরাঙ্গ টকিসের ডায়নামোর ধকধক শব্দে চারিদিক কেঁপে উঠেছে। বিশাল প্যান্ডেলের ঠিক গেটের কাছে সালোয়ার পাঞ্জাবি পরা তন্নি দীর্ঘাঙ্গী লীলায়িত এক তরুণীর ছবি ঝুলছে। সাইকেলওয়ালির ছবির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। শত শত মানুষ ভেঙে পড়েছে গেটের কাছে। সিনেমার প্যান্ডেলের পেছনে তালপুকুরের উঁচু পাড়ের ওপর বসে আছে সমর। দূরাগত সমুদ্র গর্জনের মতো ভেসে আসছে মেলার অসংখ্য মানুষের অস্ফুট কলগুঞ্জন। পুকুরের দক্ষিণ দিকে দিগন্ত বিসারী মাঠে গাঢ় অন্ধকার সমরকে চিন্তাবিষ্ট করে তোলে। চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণার বিষণ্ণ শীর্ণ মুখখানা, তার গভীর মমতা ভরা চোখের দৃষ্টি। হয়তো নিউ মার্কেটের ধীরেন খলিফার দোকানে এখন ঘাড় গুঁজে মেশিন চালাচ্ছে। না, এবার যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। অসহ্য একটা অস্থিরতায় তার হাতের আঙুলগুলো নিষ্পিস করে ওঠে। ক্রিং ক্রিং ক্রিং। গৌরাঙ্গ টকিসে ছবি আরম্ভ হওয়ার বেল বেজে উঠল। কই হে সমর, গেলে কোথায়? শিগগির এসো, প্যান্ডেল যে প্যাকড আপ। হেঁড়ে গলায় চিৎকার করে উঠল সিনেমার মালিক গণেশ রায়। দ্রুত পায়ে সমর প্যান্ডেলের দিকে গেল। রাত 12টার সময় শো শেষ হয়। নিথর নিস্তব্ধতায় তলিয়ে যায় মেলার মাঠ। প্যান্ডেলের গায়ে গণেশ রায়ের অস্থায়ী বাসা বাড়িতে খেতে আসে সমর। গণেশ রায়ের স্ত্রী গিরিবালা তাকে খেতে দিয়ে বলে, একটা ভাতও কিন্তু ফেলতে পারবে না বাবা, ভালো করে খাও, বিদেশ বিভূঁই জায়গা। কেন যে এত যত্ন করেন মাসিমা? সমর বলে, তুমি যে খুব পয়মন্ত বাবা। গিরিবালা বলে, তুমি আসার পর থেকেই আমাদের সেল বেড়ে গেছে, কর্তার মুখে তো তোমার প্রশংসা ধরে না। অদূরে টিনের চালার নিচে পাতলা অন্ধকারে আরও নিকষ কালো অন্ধকারের সরু রেখার মতো একটা মূর্তির দিকে তাকিয়ে গিরিবালা চেঁচিয়ে বলে, আয় নি ভাই, এদিকে আয়। বুঝলে সমর, আমার মেয়ের তোমাকে দেখে ভারী লজ্জা। মা, খেতে দাও শিগগির। উল্লসিত চিৎকার করে বাড়ি কাঁপিয়ে গণেশ রায়ের ছেলে সাইকেল মেকার শিবু এলো। একটু সুস্থির হয়ে বসবি তবে তো দেবো, গিরিবালা বলে। তোর সমরদার সঙ্গে রোজ চলে এলেই পারিস। কালিমাখা বেমানান বেঢপ খাকির প্যান্টটা বদলে লুঙ্গি পরতে পরতে বিরক্ত হয়ে শিবু বলে, তোমার তো কেবল কথায় কথায় সমরদা। আরে সমরদার মতো আমার টাইম বাঁধা কাজ কি না? রাখো রাখো, বাড়ি তো কাজ। ঠাট্টা করে সমর বলে, ফ্রি হুইল খারাপ, চেন ঢিল না হয় টাল খাওয়া বল কাটা, এমনি তো সব টুকটাক মেরামতের কাজ তোমার। ভালো হবে না বলছি সমরদা, এ তোমার প্রজেক্টরের রিল চাপিয়ে দিয়ে ফোকর দিয়ে শুধু ছবি দেখা নয়। দুই মিস্ত্রিতে তর্ক শুরু করেছ। গণেশ রায়ের ভারী গলার আওয়াজে সব স্তব্ধ হয়ে যায়। কোথায় সাইকেল মেকার আর কোথায় সিনেমা অপারেটর? শিবুর দিকে চেয়ে পরিহাস করে গণেশবাবু বলে, সমর ছবিকে কথা বলায়, তা জানিস তো শিবে। মাত্র 15 দিনের ভেতরে গণেশ রায়ের পরিবারের প্রত্যেকটি লোকের মধুর অমায়িক ব্যবহার সমরকে একেবারে আপন করে নেয়। মাঝে মাঝে সমর ভুলেই যায় সে এদের কেউ নয়। ত্রিকুলের মেলা শেষ হয়। বটুন পাতিরামের মেলা শেষ করে গণেশ রায়ের গৌরাঙ্গ টকিজ উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী ধলদিঘি মেলায় তাঁবু ফেলে। মেলার 2.5 মাইল দীর্ঘ মাঠে বিশাল জনসমুদ্রের উতরল চাপা গর্জন বহু দূর থেকে শোনা যায়। গণেশ রায়ের সিনেমায় 3টে করে শো চলে। বেলা 3টে থেকে রাত 12টা পর্যন্ত 3 বার। 11-12 হাজার রিল পেঁচিয়ে আর প্রজেক্টরের রিফ্লেক্টিং গ্লাসের আড়ালে সতর্ক শিকারীর মতো এক চোখ বুজে তাকিয়ে থেকে থেকে অসহ্য ক্লান্তিতে সমরের শরীরটা ভেঙে পড়ে। কোনো রকমে বিছানায় শুলেই তার গায়ের মাংসপেশিতে সূঁচ ফোটার মতো ব্যথা করে। মাথার ভেতরে প্রজেক্টরের শব্দের মতো ঝাঁ ঝাঁ শব্দ হয়। তাঁবুর ঘরের কালিঢালা অন্ধকারে বুক উজাড় করে একটা তপ্ত শ্বাস ফেলে ভাবে, না না, মালিক 40 টাকা থেকে 80 টাকা বাড়িয়ে দিয়েছে মাইনে। কাল বলতে হবে, 100 টাকা মাইনে না পেলে সে পারবে না।
গণেশ রায়কে সমর তার এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু হরিশ, তোমার মেয়ে রোজ বেশি রাত্রে বাড়িতে ফেরে, বেটা ছেলেদের সঙ্গে পাবলিক হলে থিয়েটার করে, এতে আমাদের কলোনির প্রেস্টিজ নষ্ট হয়, যা তা বলছে লোকে। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের বারান্দায় সান্ধ্য আড্ডায় কথাটা তুলল তিলক সান্যাল। কি করব বলো? নিস্তেজ গলায় হরিশ বলে। ও তো রোজগার করতেই বাইরে যায়, আমার তো বয়স। মেয়ের রোজগারে খাও, লজ্জা করে না তোমার? কটু গলায় পাবনা কলোনির নিতাই ভট্টাচ বলল, কেন মেয়ের বিয়ে দিচ্ছ না? ওই কালো কাঁকলাস আইবুড়ো মেয়েকে কে বিয়ে করবে? পাত্র আছে। চোখের কোণা দিয়ে তাকিয়ে হুঁকোয় টান দিয়ে তিলক সান্যাল বলল, বরিশাল কলোনির অবিনাশ ভৌমিকের ভাইপো, মোটর ড্রাইভার, গঙ্গারামপুর রুটে মোটর চালায়। ও দাশু, কিন্তু শুনেছি সে নাকি মদ টদ খায়। হরিশ বলে, না না, কে বলেছে তোমাকে? অবিনাশের পরম বন্ধু তিলক সান্যাল গর্জে উঠে বলে, মোটরে কাজ করলেই বুঝি মদ খাবে? খুব ভালো ছেলে দাশু। ভালো? আফিংখর হরিশের লাল দুটো চোখে সহজ বিশ্বাসের দৃষ্টি ফুটে ওঠে। বেশ, তোমরা তাহলে ব্যবস্থা করো ভাই। হঠাৎ সশব্দে একদলা থুথু ফেলে বলে, শালার এই সংসারটা যেন একটা নরক। দাও তিলক, হুঁকোটা দাও। এক একটা হিংস্র দিন আর কান্না থরথর রাত্রি কৃষ্ণার ক্লান্তিকর বিষণ্ণতা ঘেরা মুখে রেখা এঁকে দেয়। নিউ মার্কেটে ধীরেন খলিফার দোকানের একটা অন্ধকার কোণে বসে মেশিন চালাতে চালাতে তার হাত দুটো অবশ হয়ে আসে, ভারী হয়ে ওঠে চোখের পাতা দুটো। একটানা নিষ্করুণ দারিদ্র্য আর সমরকে ঘিরে হাজারো সোনার স্বপ্ন শকুনের মতোই তার মনটা কুড়ে কুড়ে খেয়ে ফেলে। না না, মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। স্নেহ, প্রেম, ভালোবাসা সব মিথ্যা। যার জন্য সে এত করেছে সে কখনো ঠকাতে পারে না, তাই হয়। সেই ১.৫ মাস আগে মাইনে বাড়ানোর কথা জানিয়ে সমর চিঠি দিয়েছিল, তারপর আর একটা চিঠি দিয়ে সে তার খোঁজ পর্যন্ত নেয়নি। ওদিকে তার বাবা কলোনির মাতব্বরদের সঙ্গে জোট পাকিয়ে এক পাঁড় মাতাল মোটর ড্রাইভারের সঙ্গে বিয়ে দিয়ে কন্যাদায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত একটা মাতাল ড্রাইভারের বউ। তার বুক ঠেলে ঠেলে ওঠে ছলছল কান্নার ঢেউ। আরে এই দেখো দেখো, হেঁড়ে গলায় হেঁকে ওঠে ধীরেন খলিফা। হাত তুলে বসে কি ভাবছো কৃষ্ণা? জরুরি সব অর্ডার। আবার মেশিনের শব্দ ওঠে, খট খট খট। ১৫ দিন পরে দোকানের ঠিকানায় সমরের চিঠি এলো। চিঠি বয়ে নিয়ে এলো শুভ সংবাদ। সে লিখেছে, আমার মাইনে ১০০ টাকা হয়েছে, তোমার সঙ্গে অত্যন্ত জরুরি আলোচনা আছে। কাল রাত্রে লাস্ট বাসে পৌঁছবো, তুমি ডাঙ্গির রাস্তায় ৪ নম্বর কালভার্টে অপেক্ষা করো। সাগরে উঠল যে ঢেউ, নিতে কি কেউ এলো আমায়? কৃষ্ণার মনের ভেতরে গানের কলি গুনগুন করে উঠল। কোন বিচিত্র মন্ত্রে দোকানের সামনে ম্যাথর পাড়ার ছোট ছোট জীর্ণ খড়ের ঘরগুলো যেন মায়াপুরীতে রূপান্তরিত হয়ে গেল। জরুরি আলোচনা? এখনো আলোচনা? আর নয়, আর ১ মাস কি একটি দিনও সে সময় দেবে না। সমর তো জানে না, ঘরে বাইরে সবাই তার জীবনটাকে শক্ত হাতে সাঁড়াশির মতো চেপে ধরেছে। এবার ভাবতে গিয়ে অসহ্য একটা লজ্জার পীড়নে তার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আশ্চর্য সুন্দর একটা আবেগ থরথর মন নিয়ে যেন হাওয়ার উপর পা ফেলে কৃষ্ণা বাড়িতে এলো। কালি পড়া লণ্ঠনের মিটিমিটি আলোয় মন্টু পড়ছে। চারিদিকে জল দিয়ে ঘেরা ভূখণ্ডকে দ্বীপ বলে। চকিত চোখে চারিদিকে তাকিয়ে নিঃশব্দে তার নিজের ঘরে এলো কৃষ্ণা। বিবর্ণ জীর্ণ একটা কাস্কেট খুলে বের করল বেগুনি কাগজে জড়ানো একটা মোড়ক। মোড়কটা খুলতেই ঘরের ম্লান অন্ধকারে ঝকমক করে উঠল সোনার একজোড়া কঙ্কন। কঙ্কন দুটো পরে মণিমেলায় কেনা ফাটা আয়নার সামনে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো কৃষ্ণা।
মনের ভেতরে ভেসে উঠল সমরের হাসি হাসি সরলতা ভরা মুখখানি। 5 বছর ধরে অভাবের সংসার থেকে অনেক কষ্টে পয়সা জমিয়ে বানানো এই দুটো অলংকার পরে সে বিয়ের বেশে সাজবে। হবে হবে, এইবার তার শুভ্র সিঁথি রক্তিম হবে। রুক্ষ ধূধু সাদা সিঁথির উপর দিয়ে লুব্ধমত্ত একটা সাপের মতো শিরশির করে নিজের কাঁপা হাতটা সে বার কয়েক বুলিয়ে নিল। পরের দিন ঘুম ভাঙতেই কৃষ্ণার মনে হলো আজ তার সমর আসবে। সমর। মেঘ ভাঙা জ্যোৎস্নার ধূসর আলোয় অবাধ উন্মুক্ত ডাঙ্গির মাঠটা যেন নির্বাক বিষণ্ণতায় গায়েলিয়ে পড়ে আছে। অসহ্য একটা যন্ত্রণায় ফেটে পড়ছে সমরের বুকটা। তার রক্তের ভেতরে কেঁদে কেঁদে উঠছে একটা দুঃসহ ব্যথা। কেমন করে সে... তোমার চাকরি, তোমার মালিকের সহৃদয়তার অনেক কথাই তো বললে সমর, কিন্তু জরুরি আলোচনাটা তো করলে না। ম্লান নক্ষত্রের মতো জ্বলজ্বল করে উঠল কৃষ্ণার চোখ দুটো। হঠাৎ তার হাত দুটো নিবিড়ভাবে জড়িয়ে ধরে অস্থির উত্তপ্ত গলায় সে বলল, "আহ, আর কিন্তু অপেক্ষা করা চলবে না। বাবা এক মাতাল ড্রাইভার।" তুমি আমাকে ক্ষমা করো কৃষ্ণা, আমি পারবো না। চারিদিকের ঝাপসা অন্ধকারে সমরের কথাগুলো কাতর কান্নার মতো শোনালো। কি পারবে না? থরথর করে কেঁপে উঠল কৃষ্ণার সারা শরীর। তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? আগুনের হলকার মতো অসহ্য একটা জ্বালায় জ্বলে পুড়ে চিৎকার করে উঠল কৃষ্ণা। নিশ্চয়ই তোমার মালিকের মেয়েকে বিয়ে না করলে বুঝি চাকরি থাকবে না? তার চেয়েও বেশি কৃষ্ণা। সমরের চোখে জলের ছায়া পড়ল। ভারী গলায় সে বলল, আমি যদি তার মেয়েকে বিয়ে করি তাহলে তিনি তাঁর ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবেন। আমার চাকরিও পাকা হবে। আঘাতের আকস্মিকতায় বিবর্ণ পাণ্ডুর মুখে নিষ্পলক শূন্য দৃষ্টিতে তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল কৃষ্ণা। শাঁ শাঁ করা রাত্রির বাতাস ডাঙ্গির নিঃসীম প্রান্তরে অব্যক্ত যন্ত্রণার গোঙানির মতো আর্তনাদ করছে। ফিকে কুয়াশার মতো চাঁদের আলোয় ভরা মাঠটার দিকে চোখ দুটো ছড়িয়ে দিয়ে কৃষ্ণা অস্ফুট স্বরে যেন স্বগতোক্তি করল, তোমার চাকরি পাকা হবে? মঞ্জুকেও পার করতে পারবে? হঠাৎ তার মনের ভেতরে কিসের যেন একটা ভাব টলমল করে উঠল। তার মনে হলো অদ্ভুত পবিত্র শুদ্ধ একটা আবেগ তাকে মাটি থেকে যেন অনেক উঁচুতে তুলে নিয়ে যেতে চাইছে। অদ্ভুত শান্ত গম্ভীর একটা অনুভূতি। সমরের হাত দুটো জড়িয়ে ধরে মৃদু নরম গলায় বলল, তাই ভালো সমর, তুমি তোমার মালিকের মেয়েকেই বিয়ে করো। বলেই ঝড়ের বেগে চলতে শুরু করল কৃষ্ণা। চাঁদের আলোয় তার দীর্ঘ দেহটা দীর্ঘতর ছায়া ফেলতে ফেলতে ঢাকা কলোনির দিকে চলে গেল। দিন কাটে। তারের সঙ্গে ঝুলানো লণ্ঠনের ছায়া কাঁপা আলোয় ধীরেন খলিফার দোকানে মাথা গুঁজে আজও মেশিন চালায় কৃষ্ণা। সন্ধ্যার রুদ্ধশ্বাস বাতাস আবর্তিত হয় নড়ে নড়ে দোকান ঘরটার কোণে কোণে। উদ্বাস্তু কলোনির কোনো কোনো লোক যারা কৃষ্ণাকে চেনে, তাদেরই কেউ হয়তো শহরের ওই হাইরোড দিয়ে চলতে চলতে সঙ্গীকে বলে, দেখ দেখ, ঢাকা কলোনির ওই মেয়েটাকে সমর ঠকিয়েছে, কি আনফর্চুনেট মাইরে। সিগারেটের ধোঁয়া উড়িয়ে চলে যায় তারা। নিঃশব্দে একটা ম্লান হাসির আভা জেগে ওঠে কৃষ্ণার ঠোঁটের কোণে। ওরা জানে না, কেউ জানে না কত নিবিড়ভাবে সমরকে সে ভালোবাসত। আর অমনি ভালোবাসত বলেই নারী জীবনের শ্রেষ্ঠ আশা আকাঙ্ক্ষা নিঃশেষে বিসর্জন দিয়ে তার ঊষর রুক্ষ জীবনে সে আজ সবুজের তরঙ্গ তুলে দিতে পেরেছে। তবুও তবুও হঠাৎ ছিঁড়ে যাওয়া সুতো মেশিনের ছুঁচে পড়াতে গিয়ে কখনো কখনো কৃষ্ণা আনমনা হয়ে যায়। চোখ দুটো জলে ভরে আসে। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্পের সঙ্গে। আজ আসি।